শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। এই সকালে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন, রাজশাহী কলেজ। আজকে আমরা পড়ব সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয় সংশ্লিষ্ট বিষয়গুলো এবং এ সংক্রান্ত গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম কোন একটা সাম্যাবস্থার বিক্রিয়ার যে উৎপাদ এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার যে অনুপাত, সেটি কি বলতেছি আমরা সাম্যধ্রুবক। তো সাম্যধ্রুবক দুই ধরনের আছে, একটি কেপি এবং কেসি। আমরা সেটাও জানি কেপি ও কেসি। এই কেপি এবং কেসি আসলে একটা গাণিতিক সমস্যার জন্য কিভাবে সেটাই ব্যবহার করব সেটা আমরা দেখব আজকে। তো কেপি এর রাশিমালা নির্ণয় করব আমরা। কেপি এর রাশিমালা নির্ণয়। কেপিটা হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত। তো আমরা এক্ষেত্রে আংশিক চাপের ক্ষেত্রে মোট চাপ দরকার হবে আমাদের। মোট চাপটা আমরা ধরি মোট চাপ পি, মানে এই বিক্রিয়াটি পি চাপে, মানে যে পাত্রে ঘটছে সেই পাত্রের চাপ ধরলাম পি। আচ্ছা, এরপরে আমাদের কাজ আছে, কিছু কাজ হচ্ছে এই ধরা যাক প্রাথমিক অবস্থায় এটি 1 মোল আছে, 1 মোল বিক্রিয়ক আছে প্রাথমিক অবস্থায়, এবং প্রাথমিক অবস্থায় উৎপাদ 0। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ সৃষ্টি হয় না। বিক্রিয়া যখন স্টার্ট হয়েছে তখনই তো উৎপাদ পাওয়া যাবে না। কিছু সময় পরে বিক্রিয়কের একটা নির্দিষ্ট অংশ উৎপাদে পরিণত হবে। ধরা যাক কিছু সময় পরে সাম্যাবস্থায় উপনীত হলো। সাম্যাবস্থায় এর আলফা মোল বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় উপনীত হলো। বিক্রিয়কের আলফা মোল বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় উপনীত হলো। তাহলে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হলো। তাহলে এখান থেকে কিন্তু সাম্যাবস্থায় কিন্তু আর ওইটা থাকবে না, সেখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে যাবে। এটি আমরা আগের দিন দেখেছি যে কোনো একটা বিক্রিয়কের একটা নির্দিষ্ট অংশ উৎপাদে পরিণত হওয়ার পরে যদি সাম্যাবস্থায় উপনীত হয়, তখন এগুলো কিন্তু মূল সংখ্যা, নট ঘনমাত্রা। তখন এখন আমরা বলতে পারবো সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড আছে 1 - আলফা মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড আলফা মোল এবং ক্লোরিন আলফা মোল। ওকে, চলো এবার দেখা যাক কেপি নির্ণয় করে ফেলি আমরা। তাহলে এটার কেপি কি হবে? কেপি আমরা জানি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এটি আমরা দেখলাম। তাহলে এখন এই আংশিক চাপটা আসলে কি? আমি আগের দিন তোমাদের বলেছিলাম আংশিক চাপ হচ্ছে কোনো একটি উপাদানের নিজস্ব চাপ। একটা গ্যাস মিশ্রণের যে উপাদান গ্যাসগুলো থাকে তার যে প্রত্যেকটা উপাদানের নিজস্ব যে চাপ, সেটিকে বলা হয় আংশিক চাপ। তো আংশিক চাপ আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে পি একটা উপাদানের আংশিক চাপ এরকম হবে সেই উপাদানের মোল ভগ্নাংশ গুণন মিশ্রণের মোট চাপ। অর্থাৎ মিশ্রণের মোট চাপের সাথে ওই উপাদানের মোল ভগ্নাংশ যদি মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা আংশিক চাপ পাবো। তো চলো আমরা এটা যে প্রত্যেকটি উপাদানের আংশিক চাপ নির্ণয় করতে যাচ্ছি, এই ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিন, তাহলে আলটিমেটলি আমাদের এখানে মোট মোল সংখ্যা লাগবে। মোট মোল সংখ্যাটা নির্ণয় করে রাখি আমরা। মোট মোল সংখ্যা কত হচ্ছে? 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা। এটি হবে 1 প্লাস আলফা। তাহলে এবার আমরা দেখি এই যে একটা কম্পোনেন্ট আছে PPCl3, এটির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এটির মোল ভগ্নাংশ তাহলে কত হচ্ছে? ওই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। ব্যাস, এটা আমরা একটি উপাদানের আংশিক চাপ নির্ণয় করলাম। নেক্সট আমি আরেকটা উপাদান দেখছি PCl2, এটার ক্ষেত্রে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা গুণন পি, মানে সাম্যাবস্থায় সেই উৎপাদের কতটুকু মোল আছে সেটি
ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। এটি হচ্ছে আমাদের আংশিক চাপের ফর্মুলা। নেক্সট আরেকটি আছে, এটা হচ্ছে বিক্রিয়ক PCl5 PCl5, এটির আংশিক চাপ আমরা বের করছি 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু P। সো ইন এভরি কেসেস আমরা যেটা পাচ্ছি এখন সেই মানগুলো বসিয়ে দেব আমরা। তাহলে এখানে পাচ্ছি আমরা আলফা P ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু আলফা P, মানে PCl3 এর মানটা বসালাম ক্লোরিনের। এন্ড নেক্সট হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু P। সো প্রিয় শিক্ষার্থীরা, ভবিষ্যতে তোমাদের মনে হতে পারে এটা একটি বড় ধরনের সমস্যার সমাধান করতে হচ্ছে, তা না। আসলে আমরা ভবিষ্যতে আলফার মান পাবো, আমরা যে সকল ম্যাথ করব সেখানে আলফার মান দেওয়া থাকবে, মোট চাপ দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে আমরা সহজেই কেপির মান কিন্তু নির্ণয় করতে পারবো। যদি আলফার মান অর্থাৎ বিয়োজন মাত্রাটা দেওয়া থাকে যে এত পার্সেন্ট বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, সেটি যদি দেওয়া থাকে সেটির মান আমরা পেয়ে যাব। মোট চাপের মান দেওয়া থাকবে, অর্থাৎ বিক্রিয়া মিশ্রণের যে মোট চাপ কত সেটি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কেপির মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তো এই সাম্যধ্রুবকের দুই ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে তোমাকে বের করতে হবে সাম্যধ্রুবকের মান আইদার কেপি অর কেসি। সামটাইমস সাম্যধ্রুবকের মান দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বিয়োজন মাত্রা বের করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, অর্থাৎ কেপির মান যদি দেওয়া থাকে সেখান থেকে আলফার মান আমরা বের করতে পারবো, আলফার মানটাই বিয়োজন মাত্রা। অর্থাৎ যদি জানতে চাওয়া হয় যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ কি পরিমাণে আছে বিক্রিয়া মিশ্রণে, সেটিও আমরা বের করতে পারবো। আমরা সব ধরনের প্রবলেমই একটা একটা করে সলভ করব, তোমরা সাথে থাকো। নেক্সট যেটা আরেকটি বিষয়, তবে একটি কি জিনিস খেয়াল রাখতে হবে, দেখো সাম্যাবস্থায় মান দেওয়া থাকতে হবে, কিন্তু যে কোনো অবস্থায় যদি আমরা এটার মান নির্ণয় করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। সাম্যাবস্থায় মান দেওয়া থাকলেই কিন্তু আমরা এগুলো করতে পারবো। চলো আমরা এই ধরনের আরেকটি দেখি, আরেকটি সাম্যাবস্থার বিক্রিয়া দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে। প্রথমে তোমাদের সাম্যাবস্থা এবং প্রাথমিক অবস্থায় কেমন সেটা দেখি না। আমরা আরেকটা বিক্রিয়া লিখতেছি, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, গ্যাসিয়াস স্টেটে আছে এগুলা। নেক্সট সালফার ট্রাইঅক্সাইড, তোমরা জানো এই বিক্রিয়াটায় আমরা একটু আগে দেখে নিই যে প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থার যে বিষয়টি সেটি বোঝা যায় কিনা। প্রাথমিক অবস্থায় দেখো এটা 2 মোল আছে, 2 মোল দেখা যাচ্ছে, 2 মোল বিক্রিয়া স্থলে 2 মোল, সো 2, এবং এখানে 1 মোল আছে, 1 লিখতে পারি আমরা প্রাথমিক অবস্থায়। ইন ফিউচার তোমরা দেখতে পারবা সালফার ডাইঅক্সাইড পরিমাণ তারা নতুন করে দিয়ে দেয় যে সালফার ডাইঅক্সাইড 10 মোল আছে, তাহলে কিন্তু আমরা সেটা 2 লিখতে পারবো না। আমরা যদি কোনো ইনফরমেশন না থাকে যে সালফার ডাইঅক্সাইড কত মোল উপস্থিত আছে, সেক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো এটা, এবং এখানে 2B1A লিখতে পারো, এটা 0। আচ্ছা, এখন সাম্যাবস্থার বিষয়টি হচ্ছে তোমাকে এটি একটা হাইপোথেটিক্যাল একটা মান ধরতে হবে যে আলফা বা এক্স মোল সালফার ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়েছে। তো আমরা ইউজুয়ালি এখানে আলফা ইউজ করি, মনে করি নির্দিষ্ট সময়, ধরো 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, বা আধা ঘন্টা হতে পারে, এত সময় পরে বিক্রিয়কের অংশ বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হওয়ার পরে সাম্যাবস্থায় উপনীত হয়েছে, সেই মানটি ধরলাম আলফা মোল, অর্থাৎ সাম্যাবস্থায় 2 আলফা মোল উৎপাদ উপস্থিত আছে। এই 2 আলফা মোল কোত্থেকে গেছে? এগুলো বিক্রিয়ক থেকে গেছে। তো বিক্রিয়ক যেটা বেশি পরিমাণে আছে সেখান থেকে বেশি বিয়োজিত হয়েছে, যেখানে কম পরিমাণে আছে সেখান থেকে কম পরিমাণে বিয়োজিত হয়েছে। ব্যাপারটা একটা সহজ বিষয় তোমাকে ব্যাখ্যা দিই। 2 বন্ধু বাজারে গেছো, একজন 500 টাকা নিয়ে বাজারে গেছো, একজন 200 টাকা নিয়ে বাজারে গেছো, 500 টাকা 200 টাকা, বা দুইজনই 50% টাকা খরচ করে ফেলছো। 50% যে 500 টাকা নিয়ে গেছে, 500 টাকা 50% কিন্তু 250 টাকা খরচ হয়ে গেল। সে খরচ করলো 250 টাকা, সে 250 টাকার জিনিস কিনলো। আর যে 200 টাকা নিয়ে বাজারে গেছে সে কিন্তু খরচ করলো 100 টাকা। তাহলে যে বেশি পরিমাণ, যার বেশি টাকা আছে
তার খরচটা বেশি পরিমাণে, যার কম টাকা আছে তার খরচটা কম পরিমাণে। এখানে বিষয়টি এই, এখানে 2 মোল দেখো এই ডাবল আছে, তাহলে খরচও বেশি হবে। খরচ বেশি হচ্ছে কিভাবে, তার ইনিশিয়াল ছিল 2, ইনিশিয়াল 2 মোল ছিল, তার খরচও কিন্তু দ্বিগুণ হয়েছে। দেখো 2 আলফা মাইনাস হচ্ছে এখানে, এখানে 1 ছিল আলফা। অনেকে এই জিনিসটাকে এইভাবে না লিখে তুমি, এইভাবে না লিখে তুমি এক কাজ করতে পারতা, 2 তো যেটাই থাকুক এখানে সম্পূর্ণটার মধ্যে আলফা খরচ হচ্ছে, একই ব্যাপার দাঁড়াচ্ছে 2 আলফা। আমি সিম্পলিফাইয়ের জন্য এভাবে লিখে দিছি, বাট তোমরা এটাও ইউজ করতে পারো। মূল বিষয়টা আসলে এটাই, মূল বিষয়টা যে এই সহগটা আসলে বাদ, সহগটা কিছু না, এটা আছে সালফার ডাইঅক্সাইড, তার আলফা মোল বিয়োজিত হয়েছে, এই জন্য তার ছিল 1 ফুল, সেখান থেকে মাইনাস আলফা। তো আমি যদি ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটাই হচ্ছে 2 আলফা। এভাবে তোমাদের যেটা কমফোর্ট লাগে সেটা ব্যবহার করবে। তো এই হচ্ছে বিষয়টি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি সাম্যাবস্থায় এত আছে। আমরা আরেকটি বিক্রিয়া চলো দেখি, আরেকটি বিক্রিয়া, সাপোজ অ্যামোনিয়ার বিয়োজন বিক্রিয়াটা দেখি আমরা। অ্যামোনিয়া বিয়োজিত হয়ে এখানে তৈরি হচ্ছে নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন। তো এখানেও একই অবস্থা। এখানে আমরা দেখি প্রাথমিক অবস্থায় এখানে 2 মোল আছে অ্যামোনিয়া, এবং প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো উৎপাদ তৈরি হচ্ছে না, সো প্রোডাক্টেন্স বিকামস 0, নো প্রোডাক্ট ফর্মড ইয়েট। নেক্সট আমরা দেখি সাম্যাবস্থায় কি ঘটছে। সাম্যাবস্থায় একই ঘটনার কথা বলবো আমি। সাম্যাবস্থায় মনে করি বিক্রিয়কের আলফা মোল বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয়েছে, তাহলে এখানে উৎপাদ এখানে দেখো সিঙ্গেল আলফা, এখানে 3 আলফা, আচ্ছা 3 আলফা, এবং এখানে কিন্তু একই ঘটনা ঘটবে 2 মাইনাস 2 আলফা, অর্থাৎ এখানে ব্যাপারটা আসলে একই। এখানে যদি আমি 2 কে বাইরে নিই তাহলে 1 মাইনাস আলফা, একই ঘটনা ঘটছে, অর্থাৎ উৎপাদ যে বিক্রিয়ক যে পরিমাণে সেখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে, এই সহগ 2 ছিল জন্য সেটা মাল্টিপ্লাই হয়ে গেছে। ওকে, তো আমরা এইভাবে এই করতে পারি। সাম্যাবস্থায় এবং প্রাথমিক অবস্থায় কোন একটা বিক্রিয়াস্থলে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা, এটা কিন্তু আমি ঘনমাত্রা মিন করি নাই, এগুলা কিন্তু জাস্ট মোল সংখ্যায় আমরা পরিমাণ লিখেছি। যদি এখানে আয়তনের মান বলা থাকে যে আয়তন এত, সেক্ষেত্রে কিন্তু আমরা আয়তন মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রায় নিয়ে আসতে পারি। তো আমরা দেখবো এই ধরনের ম্যাথ আমরা করব কিছুক্ষণের মধ্যেই। এই হচ্ছে বিক্রিয়াগুলো। আমরা চলো, আগের দিন আমি কেসি করে দিয়েছিলাম, আগের ক্লাসে কেসি রাশিমালা নির্ণয় করে দিয়েছিলাম। এখন যদি কোনো বিক্রিয়াতে ধরো এরকম থাকলো, এখানে দিচ্ছি a প্লাস 2b আচ্ছা এর 2b, আমি একটা হাইপোথেটিক্যালি একটা দিচ্ছি 2c প্লাস d। ধরো এই ধরনের একটি সাম্যাবস্থার একটি বিক্রিয়া আমাদের সামনে আছে এখানে। তাহলে প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থায় বলা হচ্ছে উপরের বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় 2 মোল বি উপস্থিত থাকলে সাম্যধ্রুবক কত? তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন বলা হলো হচ্ছে আয়তন 1 লিটার, অর্থাৎ 1 লিটার আয়তন বিশিষ্ট পাত্রে এই বিক্রিয়াটা ঘটছে। দেখো, তাহলে সেখান থেকে আমরা সাম্যধ্রুবক নির্ণয় করব। ভেরি ইন্টারেস্টিং, 2 মোল। তো আমরা প্রথমে এটা কাজ করি, a প্লাস 2b
এটা লিখে নিচ্ছি আমরা 2c প্লাস ডি। লিখে নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় দাঁড়াচ্ছে, প্রাথমিক অবস্থায় 1, এখানে 2, এখানে 0, এখানে 0। যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকে না, তো সাম্যাবস্থায় 2 আলফা, এখানে আলফা সহ উৎপাদের সহগ যেটা থাকে সেটাই আমি সরাসরি লিখে দিচ্ছি 2 আলফা আলফা। আর এখানে 1 মাইনাস আলফা এন্ড এখানে 2 মাইনাস 2 আলফা। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2 মোল দিলে হবে না, এখানে 3 মোল দিলাম আমি, 3 মোল বিভাজিত থাকলে। আচ্ছা, তো এখন দেখো আমরা কিভাবে মানগুলা, এইগুলো আলফার মান আমরা কিভাবে পাবো? আলফার মান দেওয়া নাই, আলফার মান দেওয়া না থাকলেও সাম্যাবস্থায় 3 মোল বি, এই যে দেখো 3 মোল বি বলা আছে, অর্থাৎ এখানে এখানে এই 2 মাইনাস সাম্যাবস্থায়, অর্থাৎ এই 2 মাইনাস 2 আলফা সমান 3 এটা বলা আছে। সাম্যাবস্থায় আমরা দেখলাম 2 মাইনাস 2 আলফা, এটা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে এখানে একটু চেঞ্জ করলাম আমি, এখানে 1 মোল যদি দেওয়া থাকে তাহলে এখানে অঙ্কটা মাইনাস হয়ে গেছিল 1, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা ইজ ইকুয়াল টু 0.5, আলফা ইজ ইকুয়াল টু 0.5। আমি হাইপোথেটিক্যাল একটি মান দিয়েছিলাম, সেজন্য মিল ছিল না, তাহলে এখানে আলফার মান আমরা পাচ্ছি 0.5, তাহলে 0.5 এখানে আলফা 0.5, এখানে 2 ইন্টু 0.5 1, এইখানে 0.5 এবং এখানে হচ্ছে 1। দেখো এইভাবে কিন্তু আমরা সাম্যাবস্থায় প্রতিটি কম্পোনেন্টস এর কিন্তু আমরা মান পাচ্ছি। এখান থেকে কিন্তু কেসি সহজে নির্ণয় করতে পারবো। তো আমরা কেসি হিসেবে কি লিখতে পারি? এখানে কেসি সমান উৎপাদের আংশিক চাপ, উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আয়তন যেহেতু 1 লিটার ধরেছি, সুতরাং প্রতি ক্ষেত্রে কিন্তু আয়তন ঘনমাত্রাতে একই হবে। আয়তন এবং ঘনমাত্রা এবং মোলারিটি 1 দিয়ে ভাগ করলে সেম। তাহলে এখানে কত আসছে? সি এর মান এখানে 1 ইন্টু ডি এর মান স্কোয়ার, ডি এর মান 0.5 ফলোড বাই এ এর মান এখানে আসছে 0.5 এন্ড বি এর মান x স্কোয়ার। তাহলে আলটিমেটলি 1 হচ্ছে এটার কেসির মান হচ্ছে কিন্তু 1, কেসির মান 1 হচ্ছে। টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া থাকলে কিন্তু আমরা কেসি থেকে কেপি তে সহজে দিতে পারি, কেপি কেসি আমরা কনভার্ট করতে পারি। দেখো একটু বের করে ফেলতেছি, কেপি এবং কেসির আমরা কনভার্সন থেকে জানি। দেখো কেপি সমান কেসি আরটি ডেল্টা এন, আরটি ডেল্টা এন। এই সূত্র থেকে কিন্তু আমরা যে কোনো একটা সাম্যদ্রব্যক যদি দেওয়া থাকে, ইফ ইট ইজ গিভেন, তাহলে আরেকটি সাম্যদ্রব্যক আমরা নির্ণয় করতে পারি। তো আমরা কেসি নির্ণয় করলাম, কেসির মান 1, কেপি সমান তাহলে 1 ইন্টু আরটি, আর এর মান আমরা ধরলাম এখানে 0.082 লিটার অ্যাটমসফিয়ার ইন্টু টি 50 ডিগ্রি সেলসিয়াস, 50 যোগ 273, 50 যোগ 273, তাহলে 323। এবং ডেল্টা এন কত? ডেল্টা এন দাঁড়াচ্ছে ভেরি ইন্টারেস্টিং, ডেল্টা এন 0, তার মানে কেপি এবং কেসি সেম হবে। এটার যেহেতু যে সকল বিক্রিয়ার ডেল্টা এন সমান, ডেল্টা এন তোমার ডেল্টা এন 0, সেক্ষেত্রে কিন্তু কেপি এবং কেসির মান কিন্তু সমান হচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ায় কেপি এবং কেসি সমান হচ্ছে। তো আমরা আরেকটি ধরনের বিক্রিয়া দিয়ে চেষ্টা করি, দেখো
এখানে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্লাস আয়োডিন, একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া আমি লিখছি এখানে 2HI। বলা হলো যে প্রাথমিক অবস্থা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে 41.14 গ্রাম, এটা গ্রাম কিন্তু। আর এখানে আছে আয়োডিন আছে 1325.88 গ্রাম, এন্ড হাইড্রোজেন আয়োডাইড আছে প্রাথমিক অবস্থায় 0। আমার এখানে প্রাথমিক অবস্থায় এত মোল হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন এবং এত গ্রাম আয়োডিন বিক্রিয়া অংশ নিল, এবং বিক্রিয়া করে সাম্যাবস্থায় 1308 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার পরে বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলো। আমাদের জিজ্ঞেস করা হচ্ছে কেসি এবং কেপির মান কত। প্রাথমিক অবস্থায় এত গ্রাম হাইড্রোজেন এত গ্রাম আয়োডিন বিক্রিয়া অংশ নিচ্ছে, অংশ নেওয়ার পরে সাম্যাবস্থায় এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার পরে বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলো। আমাদের কেসির মান বের করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবসময় মোলে ক্যালকুলেশন গুলো করি। আমাদের প্রথম কাজই হবে এই পরিমাণগুলোকে মোলে কনভার্ট করা। গ্রাম থেকে আমাদের কাজ নয়, আমাদের গ্রাম থেকে মোলে যাব, মোলে কনভার্ট করব। তাহলে এখানে আণবিক ভর দ্বারা ভাগ করছি 2.016, এটি ভাগ করলে যেটা হচ্ছে সেটি হচ্ছে 20.41 মোল হাইড্রোজেন প্রাথমিক অবস্থায় কিন্তু এটা। এবং আয়োডিনের ক্ষেত্রে আমরা আয়োডিনের আণবিক ভর আমরা জানি 254, আয়োডিনের আণবিক ভর 254 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা পাচ্ছি 5.22 এত মোল আয়োডিন। এবং হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে 128 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10.13 মোল। ব্যাস, তাহলে আমরা যেটা পাচ্ছি এই 10.13 মোল, এটা কি দেখো, এটি কিন্তু 2 আলফা, এটি কিন্তু 2 আলফা মোল, 2 আলফা। আর এখানে দাঁড়াচ্ছে 20.41 মাইনাস আলফা সাম্যাবস্থায়, এবং এটি 5.22 মাইনাস আলফা। এইটুকু বোঝার চেষ্টা করো। সাম্যাবস্থায় কিন্তু এটি থাকলো। তাহলে আলফার মান কত হচ্ছে, এখানে আলফার মান দেখো আমরা পাচ্ছি, আলফার মান 5.06। তাহলে আলফার মান এত হচ্ছে আলফার মান। এই আলফার মানটা আমরা এখান থেকে মাইনাস করে দেব, 20.41 মাইনাস 5.06, আমরা এখান থেকে 5.22 মাইনাস 5.06। তো এখান থেকে কিন্তু দেখো একটা বিষয়, এখান থেকে আমরা সঠিক নিউমেরিক্যাল নাম্বার পাচ্ছি, কতটুকু হাইড্রোজেন আছে কতটুকু আয়োডিন আছে সেটা পাচ্ছি আমরা। আর যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, সুতরাং এখানে আয়তনের প্রসঙ্গ, আয়তন যেটি দেওয়া থাকুক সেটি কেটে যাবে, ক্যান্সেল আউট হবে, আয়তনের দরকার নেই। আমরা এখান থেকে কিন্তু ইজিলি কেসির মান বের করতে পারবো। কেসি হচ্ছে, কেসি কত, কেসি আমরা দেখছি হাইড্রোজেন আয়োডাইড উপরে এবং নিচে হচ্ছে H2I2। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এই মানগুলো বসালে আমরা এখান থেকে সহজে কেসির মান বের করতে পারবো। তো কেসির মান যেটাই হোক, কেপির মানও কিন্তু সমান হবে এখানে, কারণ এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যেহেতু সমান, ডেল্টা এন যেহেতু 0, সুতরাং আমরা একই রকম মান পাবো এখানে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আরেকটি অঙ্কে যাই আমরা, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে সাম্যাবস্থায় যদি ঘনমাত্রা না দিয়ে থেকে যে কোনো একটা অবস্থায় যদি মানে সাম্যাবস্থায় উপনীত হয়নি এরকম অবস্থায় যদি বিক্রিয়ার ঘনমাত্রা দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে কি ঘটবে সেটি আমরা দেখব। এই ধরনের একটি বিক্রিয়া ধরো, আমরা আবার এই বিক্রিয়াটাই লিখলাম, আমরা হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইড,
বলা হলো 700 কেলভিন তাপমাত্রায় 700 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়া শুরুর টি সময় পরে বিক্রিয়া শুরুর টি সময় পরে 0.10 m হাইড্রোজেন ও 0.20 m আয়োডিন ও এখানে আছে 0.40 m HI উপস্থিত আছে বিক্রিয়া পাত্রে। তাহলে এই বিক্রিয়াটির সম্মুখবর্তী হবে না পশ্চাৎবর্তী হবে? ভেরি ইন্টারেস্টিং। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিক্রিয়ার কিন্তু সাম্যাবস্থায় কিন্তু ঘনমাত্রা দেওয়া হলো না, ঘনমাত্রা দেওয়া হলো একটা নির্দিষ্ট সময় পরে, যখনও বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়নি। তাহলে আমরা কি করতে পারি? তখন বিক্রিয়া সম্পর্কে আমরা যদি ভবিষ্যৎবাণী করি যে এই বিক্রিয়াটি কি সামনের দিকে যাবে, তার মানে কি উৎপাদ বেশি হবে নাকি বিক্রিয় উৎপাদ কমে যাবে, এটা আমরা প্রেডিক্ট করব। আমরা এই সকল ডাটা ব্যবহার করে আমরা এর প্রেডিকশন করব আমরা। তো যে বিক্রিয়ার যে কোনো অবস্থায়, মানে সাম্যাবস্থা ব্যতীত যে কোনো অবস্থায় আমরা যদি উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের রেশিও করি, তাহলে যেটা পাই সেটাকে বলা হয় বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট হচ্ছে এনি কন্ডিশনে উৎপাদ এবং বিক্রিয়কের কিন্তু সক্রিয় ভরের অনুপাত। তো আমরা বের করব কিউসি, এটাকে বিক্রিয়া অনুপাত কিউসি, বিক্রিয়া অনুপাত কিউসি সমান এই চাই। ঠিক সিমিলার কন্ডিশন আমরা যেভাবে বের করি, যেভাবে আমরা সেভাবেই করবো আমরা। H2 I2 সেভাবে বের করব আমরা। এখন দেখো ওরা বলে দিচ্ছে হাইড্রোজেন আয়োডিন আছে হচ্ছে 0.40 স্কয়ার। টি সময় পরে বের করবো আমরা। টি সময় পরে কি কন্ডিশন আগে দেখে নিই আমরা, বিক্রিয়া অনুপাতটা কোন দিকে আছে। নিচে 0.10, এখানে আছে 0.20, আমরা এই মান পাচ্ছি হচ্ছে 8.0। ইন্টারেস্টিং, 8.0, অর্থাৎ কিউসির মান পাচ্ছি, বিক্রিয়া অনুপাতের মান পাচ্ছি 8.0। যদি এই সময় যদি 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যদি 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেসি সমান দেওয়া আছে 57, এটা গিভেন, এই ইনফরমেশনটা গিভেন, কেসির মান 57 দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিয়া সম্পর্কে কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি কিউসির মান লেস দেন কেসি, অর্থাৎ বিক্রিয়া এখনো সাম্যাবস্থায় উপনীত হয়নি, এবং বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হওয়ার জন্য এই মানটা বাড়ানোর চেষ্টা করবে, 8 এর মানটা বাড়ানোর চেষ্টা করবে। 8 এর মান যদি বাড়ানোর চেষ্টা করতে হয়, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। এটাই তার জন্য টার্গেট পয়েন্ট 57, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই 57তে করার জন্য এই মানটা সে বাড়ানোর চেষ্টা করবে, যার জন্য প্রোডাক্ট বেশি করতে হবে, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি ইফ কিউসি ইজ লেস দেন কেসি, অর্থাৎ রিঅ্যাকশন কোশেন্ট যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের চেয়ে ছোট হয়, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং তখন উৎপাদের পরিমাণ বেশি পাওয়া যাবে বা বিক্রিয়কের বিয়োজন বেশি ঘটবে। যে কোনো একটা বিষয়ে তুমি এটা বলতে পারো। আচ্ছা, কিউসি গ্রেটার লেস দেন কেসি, এখানে কি লিখতে পারি? বিক্রিয়া সম্মুখবর্তী হবে, উৎপাদ বেশি পাওয়া যাবে। আর কিউসি গ্রেটার দেন কেসি যদি হয়, অর্থাৎ সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরও বিক্রিয়া ডান দিকে গেছে, তাহলে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে,
বিক্রিয়া পশ্চাৎবর্তী কেন হবে? টু গেইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সাম্যাবস্থায় উপনীত হওয়ার জন্য বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। যদি কিউসি ধর এখানে 57, আমরা যদি কিউসির মান যদি 70/80 পেতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সে মানে সাম্যাবস্থা থেকে অর্জিত হওয়ার পরেও বেশি দূর বিক্রিয়া অগ্রসর হয়েছে, সুতরাং বিক্রিয়া যেটুকু বেশি গেছে সেটুকু ব্যাকে এসে আবার সাম্যাবস্থায় উপনীত হবে। আচ্ছা, আরেকটি বিষয় আছে, যদি কিউসি সমান কেসি হয়, অর্থাৎ বিক্রিয়া অনুপাত এবং সাম্যধ্রুবক সেম হয়, তার বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত আছে, অর্থাৎ কেসিও একটা বিক্রিয়া কোশেন্ট, মানে সাম্যধ্রুবক ইটসেলফ একটা বিক্রিয়া কোশেন্ট। সেটা কখন? সাম্যাবস্থায়। মানে সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাত এবং সাম্যধ্রুবক একই, এটা তুমি লিখে রাখতে পারো ইচ্ছে করলে, যে সাম্যাবস্থায় আমরা দেখতে পাচ্ছি সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাত, সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাত ও সাম্যধ্রুবক সমান। সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাত ও সাম্যধ্রুবক সমান, অর্থাৎ কেসি সমান কিউসি সমান কেসি। এটি হচ্ছে একটি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাট এটা 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 বুঝতে পারলে আমরা একটা বিক্রিয়া কোন কন্ডিশনে আছে, সেই সার্টেন কন্ডিশনে সামনের দিকে যাবে, মানে সম্মুখবর্তী হবে নাকি পশ্চাৎবর্তী হবে, সেই জিনিসগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় আমি দেখাচ্ছি, দেখো কিছু বিক্রিয়া তোমরা অঙ্ক তোমরা পাবা, যেমন ধরো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড এর বিয়োজনে 80% PCl5 বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় উপনীত হচ্ছে, সাম্যাবস্থায় উপনীত হয় কেসি এর মান কত? কেসি এর মান কত? দেখে যে টেম্পারেচার উল্লেখ করা থাকে, যে তোমার এখানে হচ্ছে 100°C তাপমাত্রায় ঘটনা ঘটছে, 100°C তাপমাত্রায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কেসি থেকে কেপির মানও বের করতে পারবো। এটাতে চলো দেখি আমরা এটা, বা কেসি বা কেপি যেটাই হোক। আচ্ছা, কেপির মান বের করি আমরা। কেপির মান কত? যদি চাপ 1.5 অ্যাটমসফিয়ার হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল রাখো, কেপির মানের কথা যদি না বলা হলো যে সাম্যধ্রুবকের মান কত যদি চাপ 1.5 অ্যাটমসফিয়ার হয়। কেপি না বলে বলা হলো সাম্যধ্রুবকের মান কত, সাম্যধ্রুবক দ্বয়ের মান কত যদি চাপ এত হয়। সাম্যধ্রুবক দ্বয় মানে কি? সেখানে তোমার কাছে কেপি কেসি দুটোই জানতে চাওয়া হয়েছে, কেপি এবং কেসি দুটোই জানতে চাওয়া হয়েছে। তো এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু আগে চাপের মানটা বের করে নেব। চাপের মান বের করার পরে টেম্পারেচার দিয়ে আমরা এই কেপির মান থেকে সুইচ করব হচ্ছে কেসির মান। আর তুমি যদি এখানে কেসির মান আগে নির্ণয় করতে যাও তাহলে কিন্তু হবে না। কেসির মান নির্ণয় করতে আমাদের আয়তন লাগে, আয়তনের কথা কিন্তু উল্লেখ নাই এখানে, আয়তনের কথা উল্লেখ নাই। সেক্ষেত্রে আমাদের বুদ্ধিমানের কাজ হবে, আমরা এখান থেকে আগে আংশিক চাপ বা কেপির মানটা নির্ণয় করে নিয়ে তারপরে আমরা সেখান থেকে যাব হচ্ছে কেসিতে যাব। তো চলো শুরু করি আমরা। প্রথমে আমরা তাহলে বিক্রিয়াটা লিখি। প্রথম কাজ আমাদের প্রথম কাজ এই বিক্রিয়াটা লেখা। সাম্যাবস্থায় বিক্রিয়াটা লিখলাম, লেখার পরে এখানে প্রাথমিক অবস্থায় 1 আছে, 1 0 0। সাম্যাবস্থায় এখানে আলফা মোল
উৎপন্ন হয়েছে। তো এখানে বাকি থাকছে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। এখানে আলফা মোলটা আসলে কি, আলফার মানটা আসলে কত? আলফার মানটা কিন্তু যে 80% বা 0.80, মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের যা ছিল তার 80%ই উৎপাদে পরিণত হয়েছে, বা 80%ই ভেঙে গিয়ে উৎপাদে পরিণত হয়েছে। তো ভেঙে মানে তুমি বাজারে 100 টাকা নিয়ে গেছো, তুমি 80 টাকা খরচ করছো, তাহলে 80 টাকাটা চলে গেল কিন্তু খরচের খাতায় চলে গেল, 80 টাকায় চলে আসছে এদিকে। আচ্ছা, আর 80 যা নিয়ে গেছে সেখান থেকে খরচটা কিন্তু বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে। তাহলে এখানে দাঁড়াচ্ছে এটা 0.8, এখানে 1 মাইনাস 0.8, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা আমাদের কেপি নির্ণয় করতে হবে আগে, কারণ এখানে প্রেসারের মান দেওয়া আছে, এখানে চাপের মান দেওয়া আছে। কেপি এখানে হবে হচ্ছে PCl3 গুণন, এখানে পাচ্ছি আমরা নেক্সট PPCl5। ব্যাস, এটি হচ্ছে আমাদের আংশিক চাপের সাম্যদ্রব্যকের রাশিমালা থেকে পেয়েছি আমরা এটা। তো আমরা এখন চলো প্রত্যেকটি কম্পোনেন্টসের আমরা আংশিক চাপ নির্ণয় করতে যাই। তাহলে প্রত্যেকটি কম্পোনেন্টসের তো আংশিক চাপ নির্ণয় করতে গেলে তোমাদের আগেই বলেছি ওই উপাদানের কি লাগে, মোল ভগ্নাংশ লাগে। মোল ভগ্নাংশ বের করতে লাগলে আবার মোট মোল সংখ্যা লাগে। সো আমরা মোট মোল সংখ্যা দেখতে পাচ্ছি, মোট মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস আলফা। তো আমরা আলফার মান যেহেতু পেয়ে গেছি, তাহলে 1 প্লাস 0.80, 1.8 মোট মোল সংখ্যা এত। আমরা ইজিলি কিন্তু এখন প্রত্যেকটি কম্পোনেন্টসের আংশিক চাপ বের করতে পারি। যেমন প্রথমে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপটা নির্ণয় করি। এটি হচ্ছে 0.8, তার মানে তার নিজস্ব মোল সংখ্যা সাম্যাবস্থায় ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। সো মোল ভগ্নাংশ পেয়ে গেলাম, এবং তার মোট চাপ এখানে 1.5। সো প্রিয় স্টুডেন্ট, এটা যদি তুমি ক্যালকুলেশন করো ইউ ক্যান গেট দ্য ভ্যালু। নেক্সট PCl2, এটাও একই 0.8 ডিভাইডেড বাই 1.8 গুণন 1.5, এখান থেকে কিন্তু তুমি মানটা পেতে পারো। and followed by PCl5, এখানে তুমি যেটা পাচ্ছ সেটা এখানে 1 পয়েন্ট মাইনাস করলে 0.2 হচ্ছে এখানে। তো এখানে যেটা দেখছি আমরা 0.2 ডিভাইডেড বাই 1.8 গুণন 1.5। কারেন্ট চলে গেছে, তাহলে ক্লাস এখানে শেষ করে দাও। হ্যাঁ, অফ করে দাও।